বাংলা ও বিশ্ব সাহিত্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা দি বং টেলস। আজ আপনার জন্যে স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস কাহিনী ব্ল্যাক পিটার। স্যার আর্থার কোনান ডয়েলের জন্ম 22শে মে 1859 সালে স্কটল্যান্ডের রাজধানী এডিনবরাতে। 1876 থেকে 1881 মধ্যে ডাক্তারি পড়তে পড়তে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি অয়ন। শুরু হচ্ছে শার্লক হোমস কাহিনী ব্ল্যাক পিটার। সালে আমার বন্ধুটিকে দেহে ও মনে যেমন সুস্থ দেখেছি তেমনটি আর কখনো দেখিনি। ক্রমবর্ধমান খ্যাতির সঙ্গে সঙ্গে তার ব্যবসাও প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছিল। সে সময় যেসব বিখ্যাত মক্কেল আমাদের বেকার স্ট্রিটের দিন কুটিরে পদার্পণ করেছে তাদের কারো কারো পরিচয় সম্পর্কে আমি যদি কোনো রকম ইঙ্গিত পর্যন্ত করি তাহলে সেটা আমার পক্ষে অবিবেচনার কাজ হবে। হোমস অবশ্য সব মহৎ শিল্পীর মতোই শিল্পের জন্যই শিল্পের চর্চা করে থাকে এবং একমাত্র ডিউক অফ হোল্ডারনেসের ক্ষেত্রে ছাড়া তার অমূল্য কাজের বিনিময়ে মোটা অর্থ দাবি করতে তাকে কদাচিৎ দেখেছি। সে এতই সংসার জ্ঞানহীন অথবা এতই খেয়ালি যে সমস্যাটা যদি তার মনকে না টানে তাহলে প্রায়শই সে ক্ষমতাবান ধনী ব্যক্তিদের সাহায্য করতেও অস্বীকৃত হয়। অথচ কোনো কেসের মধ্যে যদি সেই বিস্ময়কর নাটকীয় গুণগুলি থাকে যাতে তার কল্পনা উজ্জীবিত হয় এবং তার দক্ষতাকে চ্যালেঞ্জ জানায়, তাহলে অনেক সাধারণ মক্কেলের জন্যেও সে সপ্তাহের পর সপ্তাহ গভীর মনোযোগের সঙ্গে কাজ করে যায়। এই স্মরণীয় 95 সালেই পরপর অনেকগুলি বিচিত্র সামঞ্জস্যহীন ঘটনা তার মনোযোগ আকর্ষণ করেছিল। তার একদিকে ছিল কার্ডিনাল তোস্কার আকস্মিক মৃত্যু সম্পর্কিত তার সেই বিখ্যাত তথ্য অনুসন্ধান, যে কাজ সে গ্রহণ করেছিল স্বয়ং মহামান্য পোপের একান্ত অনুরোধে। আর অন্যদিকে ছিল কুখ্যাত ক্যানারি পক্ষী বিশারদ উইলসনের গ্রেপ্তার, যার ফলে লন্ডনের ইস্ট এন্ড থেকে একটা কুখ্যাত দলই বিতাড়িত হয়েছিল। এই দুটি বিখ্যাত ঘটনার পরপরই এসেছিল উডসম্যান লির দুর্ঘটনা এবং একান্ত রহস্যাবৃত ক্যাপ্টেন পিটার কেরির মৃত্যু। এই অত্যন্ত অসাধারণ ব্যাপারটার উল্লেখ না থাকলে মিস্টার শার্লক হোমসের ক্রিয়াকাণ্ডের কোনো ইতিবৃত্তই সম্পূর্ণ হতে পারে না। জুলাইয়ের প্রথম সপ্তাহে আমাদের বাসা থেকে বন্ধুটি এত ঘন ঘন এত দীর্ঘকালের জন্য অনুপস্থিত থাকতে শুরু করলো যে আমি বুঝতে পারলাম একটা কোনো মতলবেই সে ঘুরছে। সেই সময় কিছু বেয়াড়া চেহারার লোক এসে ক্যাপ্টেন বেসিলের খোঁজ করাতেই আমি বুঝতে পারলাম যে কোনো একটা ছদ্মবেশ ও ছদ্মনামের আড়ালে নিজের দুর্জয় ব্যক্তিত্বকে গোপন করে হোমস কোথাও কিছু করে বেড়াচ্ছে। নিজের ব্যক্তিত্বকে পাল্টে নেবার মতো অন্তত 5টা ছোট আড্ডা লন্ডনের নানা অঞ্চলে তার ছিল। তার কাজের কথা সে আমাকে বলেনি, আর কোনো কিছু জোর করে জানতে চাওয়াও আমার স্বভাব নয়। কিন্তু তার অনুসন্ধানের কাজ কোন পথ ধরে চলেছে তার প্রথম যে ইঙ্গিতটি সে আমাকে দিল সেটা খুবই অসাধারণ। প্রাতরাশের আগেই সে বেরিয়ে গিয়েছিল। আমি সবেমাত্র প্রাতরাশে বসেছি এমন সময় সে ঘরে ঢুকলো। মাথায় টুপি, একটা তীক্ষ্ণ মুখ বর্ষা ছাতার মতো করে বগলের নিচে রাখা। আমি চেঁচিয়ে উঠলাম, হায় ভগবান! হোমস, তুমি কি বলতে চাও যে এই বেশে তুমি লন্ডন শহরে চষে এলে? গিয়েছিলাম কসাইদের আস্তানায়, আর সেখান থেকেই ফিরছি। কসাইদের আস্তানায়? আর এসেছি প্রচন্ড খিদে নিয়ে। ভাই ওয়াটসন, প্রাতরাশের আগে একটুখানি ব্যায়াম কোনো তুলনা নেই, কিন্তু আমি বাজি ধরে বলতে পারি কি ধরনের ব্যায়াম আমি করেছি সেটা তুমি ধারণাও করতে পারবে না। সে চেষ্টাও আমি করব না। কফি ঢালতে ঢালতে সে মুচকি হাসতে লাগলো। অ্যালার্ডাইসের পেছনের দোকানে ঢুকলে দেখতে পেতে একটা মোরা শুয়োরের বাচ্চা
হুক থেকে ঝুলছে, আর পুরো হাতা শার্ট পরা একটি ভদ্রলোক এই অস্ত্রটি দিয়ে সেটাকে প্রচন্ডভাবে আঘাত করে চলেছে। সেই উৎসাহী লোকটি কিন্তু আমি স্বয়ং। আর আমি বুঝতে পেরেছি যে শত চেষ্টা করলেও এক আঘাতে শুয়োরের বাচ্চাটাকে বিদ্ধ করতে আমি পারবো না। তুমি কি একবার চেষ্টা করে দেখবে নাকি ওয়াটসন? হ্যাঁ? পৃথিবীর বিনিময়েও না, কিন্তু তুমি বা এহেন কাজটি করতে গেলে কেন? কারণ উডসম্যান লির রহস্যের সঙ্গে এর একটা পরোক্ষ যোগাযোগ আছে বলে আমার মনে হয়েছে। আরে হপকিন্স, কাল রাতেই তোমার তারটা পেয়েছি, তাই যে কোনো সময় তোমাকে আশা করছিলাম। এসো, বসে যাও। আমাদের নবাগত অতিথিটি অতি মাত্রায় সদা সতর্ক লোক। বয়স 30 বছর, অনাড়ম্বর টুইডের স্যুট পরা, কিন্তু ধরন ধারণ ইউনিফর্ম পরতে অভ্যস্ত লোকের মতো খাড়া খাড়া। সঙ্গে সঙ্গেই তাকে চিনতে পারলাম, তরুণ পুলিশ ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্স। তার ভবিষ্যৎ সম্পর্কে হোমস যেমন অনেক উচ্চ আশা পোষণ করে, তেমনি এই অপেশাদার ভদ্রলোকের বৈজ্ঞানিক পদ্ধতির জন্য সেও তার প্রতি ছাত্রের মতোই প্রশংসাপরায়ণ ও শ্রদ্ধাশীল। হপকিন্সের ভুরু দুটি মেঘাচ্ছন্ন। হতাশভাবে সে বসে পড়ল। ঠিক আছে, ধন্যবাদ স্যার। বেরোবার আগেই আমি প্রাতরা সেরে নিয়েছি। রাতটা শহরেই কাটিয়েছি, কারণ একটা প্রতিবেদন পেশ করতে আমি এসেছি কাল। কিসের প্রতিবেদন? পরাজয় স্যার, চরম পরাজয়ের। মোটেই এগোতে পারোনি? একটুও না। তাই নাকি? তাহলে তো আমাকে একবার দেখতে হচ্ছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি তাই করুন মিস্টার হোমস। এটাই আমার প্রথম বড় সুযোগ, অথচ আমার বুদ্ধিশুদ্ধি সব গুলিয়ে গেছে। দোহাই আপনার, একটু এগিয়ে এসে আমাকে সাহায্য করুন। ঠিক আছে, ঠিক আছে। তদন্তের প্রতিবেদন সহ সব সাক্ষ্য প্রমাণের উপরেই আমি এরই মধ্যে বেশ যত্ন সহকারে চোখ বুলিয়ে নিয়েছি। ভালো কথা, ঘটনাস্থলে যে তামাকের পাউচটা পাওয়া গেছে সেটার বিষয়ে তোমার কি ধারণা? সেখানেও কি কোনো সূত্র পাওয়া যায়নি? হপকিন্স অবাক হয়ে তাকালো। ওটা তো লোকটি নিজেরই পাউচ স্যার। ভিতরে তার আদ্য অক্ষরগুলিই ছিল, আর সেটা শিল মাছের চামড়া দিয়ে তৈরি। আর সেও একজন পুরনো শিল শিকারী। কিন্তু তার কাছে তো কোনো পাইপ ছিল না। না স্যার, কোনো পাইপ আমরা পাইনি। আসলে লোকটি খুব কম ধূমপান করত, তবু হয়তো বন্ধুদের জন্যই কিছুটা তামাক সঙ্গে রাখত। নিঃসন্দেহে আমি এটা উল্লেখ করলাম মাত্র কারণ আমি যদি এই কেসটা হাতে নিতাম তাহলে ওখান থেকেই অনুসন্ধান শুরু করতাম। যাই হোক, আমার বন্ধু ডক্টর ওয়াটসন এ ব্যাপারে কিছুই জানে না, এবং আর একবার পরপর ঘটনাগুলো শুনলে আমারও কোনো ক্ষতি হবে না। কাজেই মূল কথাগুলির একটা সংক্ষিপ্ত বিবরণ আমাদের শুনিয়ে দাও। স্ট্যানলি হপকিন্স পকেট থেকে একটা কাগজ বের করল। এখানে কয়েকটা তারিখ রয়েছে, তার থেকেই মৃত ক্যাপ্টেন পিটার কেরির পরিচয় জানতে পারবেন। 50 বছর আগে 45-এ তার জন্ম হয়েছিল। সে ছিল খুবই দুঃসাহসী ও সফলশীল ও তিমি শিকারী। 1883 সালে ডান্ডির বিখ্যাত শিলধরা জাহাজ সি ইউনিকর্নের সেই ছিল অধিনায়ক। সেই সময় পরপর কয়েকটি সফল সমুদ্রযাত্রার পরে 1884 সালে সে অবসর গ্রহণ করে। তারপরে কয়েক বছর নানা স্থানে ঘোরাঘুরির শেষে সাসেক্সের অন্তর্গত ফরেস্ট রোড নিকটবর্তী উডম্যানস লি নামক একটি ছোট জায়গা কিনে ফেলে। সেখানে 2 বছর বাস করার পরে আজ থেকে ঠিক 1 সপ্তাহ আগে সেখানেই সে মারা যায়। লোকটি সম্পর্কে কয়েকটি বিশেষ কথা বলবার আছে। সাধারণ জীবনযাত্রায় লোকটি কড়া পিউরিটান ধাতের, নীরব, বিষণ্ণ। তার সংসার বলতে স্ত্রী, 20 বছর বয়সের মেয়ে ও 2টি চাকরানি। বাড়িতে প্রায় চাকরানি বদল হতো, কারণ বাড়ির আবহাওয়াটা মোটেই সুখকর ছিল না, আর মাঝে মাঝেই সহ্যের বাইরে চলে যেত। লোকটা এক নাগারে মদ খেত আর মাতাল অবস্থায় হয়ে উঠত একটা আস্ত শয়তান। শোনা যায় মাঝরাতে সে তার স্ত্রী ও মেয়েকে ঘর থেকে বের করে দিত, আর পার্কের ভেতর দিয়ে এমনভাবে চাবুক মারতে মারতে তাদের নিয়ে যেত যে চেঁচামেচিতে সারা গ্রামের লোকজন জেগে উঠত। তার এই স্বভাবের জন্য বকুনি দিতে
বৃদ্ধ ভাইকার তার বাড়িতে গেলে সে তাকে এমনভাবে মারধর করেছিল যে সেই জন্য একবার তাকে আদালতেও যেতে হয়েছিল। এক কথায় বলা যায় মিস্টার হোমস যে কাছাকাছির মধ্যে পিটার কেরির মতো দুর্বৃত্ত লোক আপনি দ্বিতীয়টি পাবেন না। শুনেছি জাহাজের অধিনায়ক থাকাকালেও তার চরিত্র এই রকমই ছিল। এই ব্যবসার জগতে তার পরিচিত ছিল কালো পিটার, আর এই নামটি তাকে দেওয়া হয়েছিল শুধুমাত্র তার সবল দেহ আর মস্ত বড় কালো দাড়ির জন্যই নয়, তার আচার আচরণে আশেপাশের লোকের মনে যে ত্রাসের সৃষ্টি হয়েছিল তার থেকেই এই নামের উৎপত্তি। বলাই বাহুল্য যে প্রতিবেশীরা সকলেই তাকে ঘৃণা করত, এড়িয়ে চলত। তাই তার ভয়ানক পরিণামের জন্য কাউকে আমি একটি দুঃখের কথাও বলতে শুনিনি। মিস্টার হোমস, তদন্তের বিবরণীতে আপনি নিশ্চয়ই এই লোকটির কেবিনের কথাটা পড়েছেন, কিন্তু আপনার বন্ধুটি হয়তো কিছুই শোনেননি। তার বাড়ি থেকে কয়েকশো গজ দূরে সে নিজেই একটা কাঠের বাইরের ঘর বানিয়ে নিয়েছিল। সেটাকে সে সবসময়ই বলতো কেবিন, আর প্রতি রাতে সে সেখানেই ঘুমাতো। একটা ছোট এক ঘরের কুটির, দৈর্ঘ্য 16 ফুট, প্রস্থে 10 ফুট। ঘরের চাবি সে নিজের পকেটেই রাখতো, নিজেই বিছানা করত, নিজে ঝাড়পোছ করত, অন্য কাউকে ঘরের চৌকাঠও মারাতে দিত না। ঘরের চারদিকেই পর্দা ঢাকা ছোট ছোট জানলা আছে, কিন্তু সে জানলা কখনো খোলা হয় না। একটা জানলা আছে বড় রাস্তার দিকে। রাতে যখন ঘরের মধ্যে আলো জ্বলতো তখন আশেপাশের লোকজন সেই আলো দেখিয়ে বলা বলি করত, কালো পিটার ঘরের মধ্যে কি করে? মিস্টার হোমস, তদন্তের ফলে যেটুকু প্রত্যক্ষ প্রমাণ পাওয়া গেছে সেটা ওই জানালাটা থেকেই এসেছে। আপনার নিশ্চয়ই মনে পড়েছে, খুনের দুদিন আগে সকাল 1টা নাগাদ স্লেটার নামক একজন পাথরের রাজমিস্ত্রি ফরেস্ট রোড দিক থেকে হাঁটতে হাঁটতে এসে ওই জায়গায় পৌঁছে থেমে যায় এবং গাছপালার ভেতর দিয়ে বেরিয়ে আসা একটা চৌকো আলোর রশ্মি দেখতে পায়। সে দিব্যি করে বলেছে যে মাথাটা একদিকে কাত করা একটা মানুষের ছায়া সে পর্দার ওপরে স্পষ্ট দেখতে পেয়েছিল, আর সে ছায়াটা কোনো ক্রমেই পিটার কেরির হতে পারে না, কারণ কেরিকে সে ভালো করেই চেনে। সেই ছায়া একটা দাড়িওয়ালা লোকের বটে, কিন্তু সে দাড়িটা ছোট, এমনভাবে সামনের দিকে ঠেলে উঠেছে যেটা ক্যাপ্টেনের দাড়ির থেকে আলাদা। সে এই কথা বলেছে বটে, কিন্তু সে নিজে তখন মদের দোকানে 2 ঘন্টা কাটিয়ে এসেছে, আর রাস্তা থেকে জানালাটাও বেশ খানিকটা দূরে। তাছাড়া এই সোমবারের কথা, আর খুনটা হয়েছে বুধবারে। সেই মঙ্গলবারে পিটার কেরির মেজাজ ছিল সবচাইতে খারাপ, মদে একেবারে চুর, একটা বিপজ্জনক বুনো পশুর মতো ভয়ঙ্কর। সে বাড়িময় ঘুরে বেড়াতে লাগলো, আর তার আসার শব্দ শুনলেই মেয়েরা ভয় পালিয়ে যেতে লাগলো। একটু রাত হতেই সে তার নিজের ঘরে চলে এলো। পরদিন সকাল 2টো নাগাদ তার মেয়ে সেই ঘরটার দিকে আসা একটা আর্তচিৎকার শুনতে পেল, কারণ জানালা খোলা রেখেই মেয়েটা ঘুমাতো। কিন্তু মাতাল অবস্থায় হই হল্লা করা, চিৎকার করা তার পক্ষে নতুন কিছু নয়। কাজেই মেয়েটি ও নিয়ে কোনো রকম মাথা ঘামালো না। 7টা নাগাদ ঘুম থেকে উঠে একটি দাসী দেখতে পেল সেই ঘরের দরজাটা খোলা পড়ে আছে, কিন্তু ওই লোকটাকে সকলেই এত দূর ভয় করে চলতো যে দুপুরের আগে কেউ সাহস করে লোকটার খবর নিতে সেখানে গেল না। পরে খোলা দরজা দিয়ে উঁকি দিতেই যে দৃশ্য তাদের চোখে পড়ল, তাতেই বিবর্ণ মুখে ছুটতে ছুটতে তারা গ্রামের দিকে চলে গেল। 1 ঘন্টার মধ্যেই আমি সেখানে গেলাম এবং তদন্তের ভার নিলাম। আপনি তো জানেন মিস্টার হোমস, আমার স্নায়ু মোটামুটি শক্ত, কিন্তু বিশ্বাস করুন, সেই ছোট ঘরটায় মাথা গলিয়ে আমিও একটা ধাক্কা খেয়েছিলাম। ছোট মাছি ও নীলমাছির গুঞ্জনে ঘরটা যেন হারমোনিয়ামের মতো ভোঁ ভোঁ করছে। মেঝে ও দেয়াল যেন কসাইখানা। ঘরটাকে সে কেবিন বলতো, সত্যি সেটা কেবিন। আপনার মনে হবে বুঝি একটা জাহাজেই চলেছেন। একদিকে একটা বাঙ্ক, একটা সাগর সিন্ধু, মানচিত্র, চার্ট, সি ইউনিকর্নের একটা ছবি, তাকের উপর লগবুকের লম্বা সারি, একজন ক্যাপ্টেনের ঘর যেরকম আশা করা যায় সব কিছু সেইভাবে সাজানো।
আর ঠিক মাঝখানে পড়ে আছে লোকটি নিজে, দুঃসহ যন্ত্রণায় মুখটা বিকৃত, মস্ত বড় দাড়ি উপরের দিকে ঠেলে উঠেছে। তিমি মাছ মারার একটা ইস্পাতের হারপুন তার চওড়া বুকটাকে ফুটো করে পিছনের কাঠের দেয়ালের মধ্যে ঢুকে গেছে। তাসের ওপর পিন দিয়ে গেঁথে দেওয়া ঝিঝি পোকার মতো সে দেয়ালের গায়ে আটকে আছে। অবশ্য সে তখন মরে কাঠ হয়ে গেছে। তীব্র যন্ত্রণায় শেষ চিৎকার উচ্চারণের সঙ্গে সঙ্গেই সে মারা গেছে। আপনার পদ্ধতিগুলো আমি জানি স্যার, আর তাই প্রয়োগ করলাম। জিনিসপত্র সরাবার অনুমতি দেওয়ার আগে বাইরে জমি ও ঘরের মেঝেটা ভালো করে পরীক্ষা করেছি। কোনো পায়ের দাগ পাওয়া যায়নি। আপনাকে নিশ্চিত করে বলছি স্যার, কোনো ছাপ ছিল না। দেখো বাবু, অনেক অপরাধের তদন্ত আমি করেছি, কিন্তু কোনো উড়ন্ত জীব এসে দুষ্কর্ম করেছে এমনটি আজ পর্যন্ত ঘটেনি। যতকাল পর্যন্ত অপরাধী দুই পায়ের উপর খাড়া থাকবে ততদিন কিছু দাগ, কিছু ঘষে তোলার চিহ্ন, সামান্য কিছু জিনিসপত্র সরানো এসব থাকবেই। আমাদের কাজের সুবিধা হতে পারত। এমন কোনো চিহ্ন এই রক্তাল্পুত ঘরে ছিল না, এটা সম্পূর্ণ অবিশ্বাস্য। তদন্তের বিবরণ থেকে দেখতে পাচ্ছি সেখানে এমন কিছু জিনিস ছিল যা তোমার নজর এড়িয়ে গেছে। আমার সঙ্গীটির এই বিদ্রুপাত্মক মন্তব্যে তরুণ ইন্সপেক্টরটি সংকুচিত হয়ে পড়ল। আপনাকে তখনই ডেকে না আনাটা বোকামোর কাজ হয়েছে মিস্টার হোমস। যা হোক, এখন তো আর সে কথা বলে লাভ নেই। হ্যাঁ, ঘরের মধ্যে এমন কিছু কিছু জিনিস ছিল সেদিকে বিশেষভাবে দৃষ্টি আকৃষ্ট হওয়া উচিত ছিল। প্রথমত, যে হারপুনটা দিয়ে হত্যা করা হয়েছে সেটা ছিল দেয়ালের তাকের উপর থেকে টেনে নামানো হয়েছিল। সেরকম আরও দুটো সেখানে ছিল, আর তৃতীয়টা স্থান ছিল শূন্য। ডান্ডাটার উপর খোদাই করা ছিল এসএসসি ইউনিকর্ন ডান্ডি। এর থেকেই প্রমাণ হয় যে মুহূর্তে ক্রোধের বশেই খুন করা হয়েছিল, আর খুনি হাতের কাছে যে অস্ত্র পেয়েছিল সেটাই ব্যবহার করেছে। খুনটা করা হয়েছে সকাল 2টোয়, অথচ পিটার কেরির পরনে ছিল পুরো পোশাক। তাতেই বোঝা যায় যে খুনির সঙ্গে সাক্ষাতের ব্যবস্থাটা আগে থেকেই করা ছিল। আর সেটা আরও প্রমাণিত হয় এই সত্য থেকে যে টেবিলের ওপর একটা বোতল রাম ও দুটো ময়লা গ্লাস পাওয়া যায়। হোমস বলল, হ্যাঁ, এই দুটো অনুমানই করা যেতে পারে বলেই মনে হয়। আচ্ছা, ঘরে রাম ছাড়া আর কোনো মদ ছিল কি? হ্যাঁ, সাগর সিন্দুকের মধ্যে ব্র্যান্ডি আর হুইস্কি ছিল। অবশ্য আমাদের দিক থেকে সেটার কোনো গুরুত্ব নেই, কারণ দুটো পাত্রই ভরা ছিল। কাজেই সে দুটি ব্যবহার করাই হয়নি। হোমস বলল, তা সত্ত্বেও এর উপস্থিতিরই একটা তাৎপর্য আছে। যা হোক, যে সমস্ত জিনিসের গুরুত্ব এই কেসের ক্ষেত্রে আছে বলে তুমি মনে করো, আগে তার কথাই বলো, শোনা যাক। টেবিলের ওপর এই তামাকের পাউচটা ছিল। টেবিলের কোন জায়গায়? মাঝখানে। শিল মাছের মোটা চামড়ায় তৈরি, লোমওয়ালা চামড়া। একটা চামড়ার পটি দিয়েই মুখটা আটকানো। চমৎকার! আর কি ছিল? ভেতরে পিসি লেখা। পাউচের ভেতর ছিল 1/2 আউন্স করা জাহাজের তামাক। এগুলোর অর্থ কি বলে মনে কর? স্টক এক্সচেঞ্জের ঋণপত্রের তালিকা বলে মনে হয়। আমি ভেবেছি JHN হচ্ছে দালালের নামের আদ্যক্ষর, আর CPR হচ্ছে তার মক্কেলের নামের আদ্যক্ষর। কানাডিয়ান সি, প্যাসিফিক পি, রেলওয়ে আর। চেষ্টা করে দেখো তো। হোমস জিজ্ঞাসা করল। ইন্সপেক্টর চেঁচিয়ে বলল, সত্যি? আমি কি বোকা! এবার শুধু JHN আদ্য অক্ষরগুলোর রহস্য খুঁজে বের করতে হবে। পুরনো স্টক এক্সচেঞ্জের তালিকা পরীক্ষা করে দেখেছি, কিন্তু 1883 সালের কোনো দালালের নামের আদ্যক্ষরই এর সাথে মেলেনি। তবু আমার মনে হয় আমি যে সূত্রটা ধরেছি সেটাই সবচাইতে গুরুত্বপূর্ণ। যে দ্বিতীয় লোকটি সেখানে উপস্থিত ছিল, অর্থাৎ খুনি লোকটি, এগুলি যে তার নামেরই আদ্য অক্ষর, এই সম্ভাবনাও তো আপনি স্বীকার করবেন মিস্টার হোমস। আমি আরও বলতে চাই যে অনেক দামি একগাদা ঋণপত্রের দলিলের খোঁজ পাওয়ার ফলে এই প্রথম আমরা হত্যাকাণ্ডের একটা উদ্দেশ্যের সন্ধান পেলাম। শার্লক হোমসের মুখ দেখে মনে হলো যে পরিস্থিতির এই নতুন পরিণতি দেখে সে খুবই বিস্মিত হয়েছে।
সে বলল, তোমার দুটো বক্তব্যই আমি মেনে নিচ্ছি। আরও স্বীকার করছি, তদন্তের সময় যে নোট বইটা খোঁজ মেলেনি সেটা পাওয়ায় আমার আগেকার সব ধারণাই পাল্টে গেছে। এই হত্যার ব্যাপারে যে ধারণা আমি গড়ে তুলেছিলাম তার মধ্যে এই নোট বইয়ের কোনো স্থান হচ্ছে না। এখানে উল্লেখিত কোনো ঋণপত্র সম্পর্কে খোঁজ খবর করেছো কি? বিভিন্ন অফিসে খোঁজ করা হচ্ছে, কিন্তু আমার আশঙ্কা হচ্ছে দক্ষিণ আমেরিকার এইসব প্রতিষ্ঠানের শেয়ার দালালদের পূর্ণ তালিকা আছে দক্ষিণ আমেরিকাতে। কাজেই এইসব শেয়ারের খোঁজ খবর করতে কয়েক সপ্তাহ কেটে যাবে। হোমস তার ম্যাগনিফাইং কাঁচের ভেতর দিয়ে নোট বইয়ের মলাটটা পরীক্ষা করছিল। বলল, এখানে একটা দাগ লেগেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, রক্তের দাগ। আপনাকে তো বলেছি বইটা মেঝে থেকে তুলে নিয়েছি। রক্তের দাগটা ওপরে ছিল নাকি নিচে? কার্ডবোর্ডের ভেতরের দিকে। তাতেই প্রমাণ হয় যে খুনের পরেই বইটা মেঝেতে পড়েছিল। ঠিক তাই মিস্টার হোমস, এ কথাটা আমারও মনে হয়েছিল। তাড়াতাড়ি পালিয়ে যাওয়ার সময় খুনি এটাকে ফেলে গিয়েছিল বলেই আমার ধারণা। দরজার পাশেই এটা পড়েছিল। যেসব ঋণপত্র পাওয়া গেছে তার কোনোটাই তো মৃত ব্যক্তির সম্পত্তি নয়। না স্যার। ডাকাতি সন্দেহ করবার কোনো কারণ কি পেয়েছো? না স্যার, কোনো কিছুতেই হাত দেওয়া হয়েছে বলে মনে হয় না। কি আশ্চর্য, কেসটা তো খুবই ইন্টারেস্টিং। তাহলে তো সেখানে একটা ছুরি থাকার কথা ছিল। কি? খাপে ঢাকা একটা ছুরি এখনো খাপেই রয়েছে। মৃত লোকটির পায়ের কাছে পড়েছিল। মিসেস কেরি ওটাকে তার স্বামীর সম্পত্তি বলে শনাক্ত করেছে। বেশ কিছুক্ষণ সময় চিন্তায় ডুবে রইল শার্লক হোমস। অবশেষে বলল, মনে হচ্ছে বেরিয়ে গিয়ে জিনিসটা একবার সচক্ষে দেখতে হবে। স্ট্যানলি হপকিন্স উল্লাসে চিৎকার করে উঠল। অনেক ধন্যবাদ স্যার, তাহলে তো আমার বোঝা অনেক হালকা হয়ে যাবে। ইন্সপেক্টরের দিকে আঙুল নেড়ে হোমস বলল, এক সপ্তাহ আগে হলে কাজটা অনেক সোজা হতো, তবে এখনো আমার যাওয়াটা একেবারে নিষ্ফল হবে না। ওয়াটসন, যদি সময় করতে পারো তাহলে তোমাকে সঙ্গী পেলে খুশি হব। হপকিন্স, একখানা 4 চাকার গাড়ি ডাকো। 15 মিনিটের মধ্যেই আমরা ফরেস্ট রোতে যাবার জন্য তৈরি হতে পারবো। একটা স্টেশনে নেমে গাড়িতে চেপে জঙ্গলের ভেতর দিয়ে বেশ কয়েক মাইল পথ আমরা পার হয়ে গেলাম। যে মহারণ্য দীর্ঘকাল যাবৎ স্যাকশন আক্রমণকারীদের আটকে রেখেছিল, 60 বছর ধরে যে দুর্ভেদ্য অরণ্য ছিল ব্রিটেনের প্রাচীর স্বরূপ, এই জঙ্গল একসময় ছিল তারই অংশ। জঙ্গলের অনেকখানি এখন পরিষ্কার করে ফেলা হয়েছে, কারণ দেশের প্রথম লোহার কারখানা এখানেই স্থাপিত হয়েছিল। আর খনিজ লোহাকে গলাবার জন্য কেটে ফেলা হয়েছে গাছের পর গাছ। কিন্তু বর্তমানে উত্তরের অধিকতর সমৃদ্ধ লোহার খনিগুলি এই ব্যবসাকে দখল করে ফেলেছে। ফলে অতীতের সাক্ষ্য হিসাবে আজ শুধু পড়ে আছে ইতস্তত বিক্ষিপ্ত জঙ্গল আর মাটির বুকে কতকগুলি বড় বড় গর্তের ক্ষতচিহ্ন। এখানেই পাহাড়ের সবুজ ঢালের ওপর একটা খোলা জায়গায় দাঁড়িয়ে আছে একটা লম্বা নিচু পাথরের বাড়ি। জঙ্গলের ভিতর দিয়ে একটা আঁকা বাঁকা পথ এসে পড়েছে সেই বাড়িতে। রাস্তার আরও কাছে 3 দিকে ঝোপঝাড়ে ঢাকা একটা ছোট বাহির বাড়িও আছে। তার একটা জানালো দরজার মুখ আমাদের দিকে। ওটাই হত্যাকাণ্ডের ঘটনাস্থল। স্ট্যানলি হপকিন্স আমাদের বাড়িটাতে নিয়ে গেল। সেখানে সে আমাদের একটি কুৎসিত দর্শন পাকা চুল বৃদ্ধার সঙ্গে পরিচয় করিয়ে দিল। নিহত লোকটির বিধবা স্ত্রী। তার বলিরেখাকীর্ণ বড় মুখ ও লাল চোখের ভয়ার্ত দৃষ্টি দেখলেই বোঝা যায় অনেক বছর ধরে অনেক কষ্ট ও দুর্ব্যবহার তাকে সহ্য করতে হয়েছে। তার সঙ্গে ছিল মেয়েটি, বিবর্ণ মুখ, মাথা ভরা সুন্দর চুলের রাশি। জ্বলন্ত চোখ মেলে বেপরোয়াভাবে আমাদের দিকে তাকিয়ে সে বলল, বাবার মৃত্যুতে সে খুশি হয়েছে, আর যে লোক তাকে মেরেছে তাকে আশীর্বাদ করেছে। কালো পিটার কেরি সংসারটাকে নরক করে তুলেছিল। আবার সূর্যের আলো এসে দাঁড়াতে পেরে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলে বেঁচেছি।
মৃত লোকটির পায়ে পায়ে মাঠে যে পথটা জীর্ণ হয়ে পড়েছিল, সেই পথে আবার আমরা পা ফেলতে পেরে অত্যন্ত খুশি। বাহির বাড়িটা খুবই সাদাসিধে ধরনের। কাঠের দেওয়াল, একটিমাত্র ছাদ, দরজার পাশে একটি জানালা, আর একটি জানালা একেবারে কোণের দিকে। পকেট থেকে চাবিটা বের করে তালাটার উপর উপুড় হয়েই স্ট্যানলি হপকিন্স হঠাৎ থেমে গেল। তার মুখে যুগপৎ সতর্ক দৃষ্টি ও বিস্ময়। কেউ এটাতে হাত লাগিয়েছিল। সে বলল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কাঠটা কাটা, রঙের উপরকার সাদা ঘষার দাগ দেখলেই বোঝা যায় এই মুহূর্তেই কাজটা করা হয়েছে। হোমস জানালাটা পরীক্ষা করতে লাগলো। এটা কেউ ভাঙবার চেষ্টা কেউ করেছিল, তবে সে যেই হোক ভেতরে ঢুকতে পারেনি। লোকটা খুবই বাজে চোর। ইন্সপেক্টর বলল, খুবই অসাধারণ ব্যাপার। আমি দিব্যি করে বলতে পারি কাল সন্ধ্যায়ও এই দাগগুলো ছিল না। আমি বললাম, হয়তো গ্রামের কোনো কৌতূহলী লোকের কাজ। মোটেই তা নয়। তারা কেউ এই জায়গা মারাতেই সাহস করবে না। কেবিনের দরজা ভেঙে ঢোকা তো দূরের কথা। এ বিষয়ে আপনার কি মনে হয়? আমি মনে করি ভাগ্য আমাদের প্রতি সুপ্রসন্ন। আপনি বলতে চান যে লোকটি আবার আসবে? খুবই সম্ভব। দরজা খোলা পাবার আশায় সে এসেছিল। একটা ছোট পেন্সিল কাটা ছুরির ফলা দিয়েই সে ভেতরে ঢুকতে চেষ্টা করেছিল, পারেনি। এই অবস্থায় সে কি করবে? আরো ভালো একটা যন্ত্র নিয়ে পরদিন রাতে আবার আসবে। আমিও তাই বলতে চাই। তখন যদি তাকে অভ্যর্থনা করতে আমরা সেখানে হাজির না থাকি, সেটা আমাদের দোষ। ইতিমধ্যে কেবিনের ভেতরটা আমি দেখতে চাই। দুর্ঘটনার চিহ্নগুলি সরিয়ে ফেলা হয়েছে, কিন্তু ছোট ঘরটার আসবাবপত্র ঘটনার দিন রাতে যেমন ছিল এখনো তেমনই আছে। 2 ঘন্টা ধরে একাগ্র মনোযোগের সঙ্গে হোমস প্রতিটি জিনিস পরীক্ষা করে দেখল, কিন্তু তার মুখ দেখে বোঝা গেল যে তার প্রচেষ্টা সফল হয়নি। তদন্তের মধ্যে মাত্র একবার সে থেমেছিল। এই তাকটা থেকে তুমি কি কিছু সরিয়েছ হপকিন্স? না, আমি কিছুই সরাইনি। কিছু একটা সরানো হয়েছে। তাকের এই কোণটায় অন্য জায়গার তুলনায় ধুলো কম। এ পাশে হয়তো একটা বই ছিল, একটা বাক্স হতে পারে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর বেশি কিছু করতে পারছি না। চলো ওয়াটসন, এই সুন্দর জঙ্গলটায় একটু বেরিয়ে আসি। পাখি ও ফুলেদের সঙ্গে কাটিয়ে আসি কয়েক ঘন্টা। হপকিন্স, তোমার সঙ্গে এখানেই পরে দেখা হবে। তখন দেখা যাবে যে ভদ্রলোক রাতের বেলা এখানে এসেছিল তার সঙ্গে মোলাকাত করা যায় কিনা। আমরা যখন একটা জায়গায় লুকিয়ে ওত পেতে বসলাম, তখন 11টা বেজে গেছে। হপকিন্স চেয়েছিল বাহির বাড়ির দরজাটা খুলে রাখতে, কিন্তু হোমস বলল যে তাতে নবাগতের মনে সন্দেহ জাগতে পারে। তালাটা ছিল খুবই সাধারণ, একটা শক্ত ফলা দিয়ে চাড় দিলেই খুলে যাবে। হোমসই বলছিল ঘরের ভিতর না লুকিয়ে একেবারে কোণের দিককার জানালাটার আশেপাশে যে ঝোপঝাড়টা রয়েছে তার মধ্যে লুকিয়ে থাকাই উচিত। সেখানে থাকলেই আমরা তার উপর নজর রাখতে পারবো, এবং সে যদি আলো জ্বালায় তাহলে তার এই চুপি চুপি নৈশ অভিযানের উদ্দেশ্য আমরা জানতে পারবো। প্রথম দিকে কানে এলো শুধু কয়েকজন বিলম্বে প্রত্যাগত গ্রামবাসীর পায়ের শব্দ, অথবা গ্রাম থেকে ভেসে আসা কিছু কণ্ঠস্বর। ক্রমে এগুলিও মিলিয়ে গেল। নেমে এলো পরিপূর্ণ নিস্তব্ধতা। শুধু বহু দূরের গির্জার ঘণ্টার ধ্বনি আমাদের জানাতে লাগলো রাতের প্রহর, আর শোনা যেতে লাগলো মাথার উপরকার গাছপালার পাতায় পাতায় ঝরে পড়া ঈষৎ বৃষ্টির টুপটাপ টুপটাপ শব্দ। 2:30 বেজে গেল। নেমে এলো ভোরের আগেকার সবচাইতে অন্ধকার সময়। এমন সময় ফটকের দিক থেকে একটা নিচু অথচ কর্কশ খট করে শব্দ হওয়ায় সকলেই চমকে উঠলাম। কেউ বাড়িতে ঢুকবার পথটায় এসেছে। আবার অনেকক্ষণ চুপচাপ। আশঙ্কা হলো যা শুনেছিলাম সেটা মিথ্যা সংকেত। এমন সময় ঘরটার অপর দিকে একটা সতর্ক পদক্ষেপের শব্দ শুনতে পেলাম, আর পর মুহূর্তেই কানে এলো ধাতুর উপর কোনো কিছু আছড়াবার আওয়াজ ও খুট করে একটা শব্দ।
লোকটা তালা খুলবার চেষ্টা করছে। এবারে হয়তো কৌশলটা ভালো ছিল, অথবা যন্ত্রটা ভালো ছিল, কারণ হঠাৎ খট করে একটা শব্দ হয়ে কবজাগুলো কড়কড় করে উঠল। তারপরে চলল একটা দেশলাই, আর পর মুহূর্তেই মোমবাতির আলোয় ঘরের ভিতরটা ভরে গেল। পর্দার ভেতর দিয়ে আমাদের দৃষ্টি ভেতরকার দৃশ্যের উপর স্থির নিবদ্ধ হল। আমাদের নৈশ অতিথিটি বয়সে যুবক, অপটু শুকনো শরীর, একজোড়া কালো গোঁফ মুখটাকে আরো বিবর্ণ করে তুলেছে। বয়স 20 বছরের খুব বেশি হবে না। কোনো মানুষকে এতখানি ভয় পেতে কখনো দেখিনি। তার দাঁতে দাঁতে লেগে ঠকঠক করছে, সমস্ত শরীর কাঁপছে। পরনে ভদ্রলোকের মতো পোশাক, নরফক কুর্তা ও নিকার বোকার, মাথায় সুতির টুপি। আমরা দেখলাম ভীত চোখ মেলে সে চারিদিকে তাকাচ্ছে। তারপর মোমবাতি দানটাকে টেবিলের ওপর রেখে আমাদের দৃষ্টির বাইরে ঘরের এক কোণে চলে গেল। তাকের ওপর সাজানো অনেকগুলো লগবুকের একখানি হাতে নিয়ে ফিরে এলো। টেবিলের উপর ঝুঁকে সেই মোটা বইটার পাতা উল্টাতে উল্টাতে বাঞ্ছিত লেখাটা পেয়ে গেল। তারপর একটা হাত মুঠো করে রাগত ভঙ্গিতে বইটা বন্ধ করে যথাস্থানে রেখে দিয়ে আলোটা নিভিয়ে দিল। সে ঘর ছেড়ে চলে যাবার উদ্যোগ করতেই হপকিন্স তার কলারটা চেপে ধরল। সঙ্গে সঙ্গে সে সভয়ে আর্তনাদ করে উঠল। মোমবাতিটা আবার জ্বালানো হলো। গোয়েন্দাটির মুঠোর মধ্যে বেচারি থরথর করে কাঁপছে। সাগর সিন্দুকটার ওপর ধপ করে বসে পড়ে অসহায়ভাবে সে পরপর আমাদের দেখতে লাগলো। স্ট্যানলি হপকিন্স বলল, এবার বলো তো বাছাধন, তুমি কে আর এখানে কি চাও? লোকটি সমস্ত শক্তি একত্র করে নিজেকে সংযত করে আমাদের দিকে তাকালো। বলল, আপনারাই বুঝি গোয়েন্দা? আপনারা হয়তো ভেবেছেন যে ক্যাপ্টেন পিটার কেরির মৃত্যুর সঙ্গে আমি জড়িত। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আমি নির্দোষ। হপকিন্স বলল, সেটা আমরাই বুঝে নেব। প্রথমেই বলো তোমার নাম কি? জন হোপলি নেলিগান। দেখলাম হোমস ও হপকিন্স দৃষ্টি বিনিময় করল। এখানে কি করছো? কথাটা গোপনে বলতে পারি কি? না, মোটেই না। আপনাদের বলবো কেন? কোনো জবাব না দিলে বিচারের সময় সেটা তোমার পক্ষে খারাপ হতে পারে। যুবকটি হকচকিয়ে গেল, বলল, ঠিক আছে, বলছি। কেন বলবো না? তবু এই পুরনো কেলেঙ্কারি আবার নতুন করে ছড়াবে এটা ভাবতেও ঘৃণা হয়। ডসন আর নেলিগানের নাম শুনেছেন? কখনো শুনেছেন কি? হপকিন্সের মুখ দেখে বুঝলাম সে শোনেনি, কিন্তু হোমস খুবই আগ্রহী হয়ে উঠেছে। সে বলল, তার মানে ওয়েস্ট কান্ট্রি ব্যাংকারদের কথা বলছো? তারা তো 10 লাখ উড়িয়ে দিয়ে কর্নওয়াল জেলার অর্ধেক পরিবারকে সর্বশান্ত করেছিল, আর নেলিগেন গা ঢাকা দিয়েছিল। ঠিক তাই, নেলিগান আমার বাবা। শেষ পর্যন্ত যেন একটু মাটি পাওয়া যাচ্ছে, কিন্তু এখনো জৈনিক নিখোঁজ ব্যাংকার এবং তার নিজের হারপুনের আঘাতে ক্যাপ্টেন পিটার কেরির দেওয়ালে বিদ্ধ হয়ে মৃত্যু, এই দুইয়ের মধ্যে যে দীর্ঘ ব্যবধান। সাগ্রহ মনোযোগের সঙ্গে আমরা যুবকের কথাগুলি শুনতে লাগলাম। আসলে ব্যাপারটা করেছিলেন আমার বাবা। ডসন তখন অবসর নিয়েছেন। আমার বয়স তখন মাত্র 10 বছর। তবু এই ঘটনার লজ্জা ও ভয়কে বুঝবার মতো বয়স হয়েছিল। সকলেই বলতো আমার বাবাই সব দলিলপত্র চুরি করে পালিয়েছিলেন। কথাটা সত্য নয়। তার বিশ্বাস ছিল আদায়পত্র করবার মতো সময় হাতে পেলে সব ঠিক হয়ে যেত এবং পাওনাদারদের সব টাকাই তিনি মিটিয়ে দিতে পারতেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার আগেই তার ছোট নৌকাটা নিয়ে তিনি নরওয়ে যাত্রা করেছিলেন। তিনি যখন মার কাছ থেকে শেষ বিদায় নিয়ে চলে গেলেন, সেই রাতের কথা এখনও আমার মনে আছে। যেসব কোম্পানির কাগজ সঙ্গে করে নিয়ে যাচ্ছিলেন তার একটা তালিকা তিনি রেখে গেলেন। যাবার সময় কথা দিয়ে গেলেন নষ্ট সম্মান পুনরুদ্ধার করে আবার তিনি ফিরে আসবেন এবং তাকে যারা বিশ্বাস করেছিল তাদের কোনো ক্ষতি হবে না। তারপর থেকে আর কোনো সংবাদই আর পাওয়া যায়নি। নৌকাটি সহ তিনি সম্পূর্ণ উধাও হয়ে গেলেন। মা ও আমি জানতাম যে সঙ্গে সব কাগজপত্র সহ
তিনি তার নৌকা সমেত সমুদ্রের অতলে তলিয়ে গেছেন। আমাদের একজন বিশ্বস্ত বন্ধু ছিলেন, তিনিও ব্যবসায়ী। কিছুদিন আগেই তিনি আবিষ্কার করেন যে সব কোম্পানির কাগজ বাবা সঙ্গে করে নিয়ে গেছিলেন। তার কিছু কিছু আবার লন্ডনের বাজারে দেখা গিয়েছে। আমরা যে কতখানি বিস্মিত হলাম সেটা আপনারা সহজে কল্পনা করতে পারবেন। সেগুলোর খোঁজে আমি মাসের পর মাস কাটালাম এবং অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে জানতে পারলাম যে সেসব কাগজপত্রের মূল বিক্রেতা এই ঘরে ক্যাপ্টেন পিটার কেরি। স্বভাবতই তার সম্পর্কে কিছু খোঁজ খবর করলাম। ক্রমে জানতে পারলাম এই লোকটি ছিল একখানি তিমি ধরা জাহাজের মালিক, আর সেই সময়ে আমার বাবা সাগর পেরিয়ে নরওয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় এই লোকটিও মেরু অঞ্চলের সাগর থেকে ফিরছিল। সে বছর হেমন্তকালটা ছিল খুবই ঝঞ্ঝাক্ষুব্ধ। মাঝে মাঝে দক্ষিণী ঝড় বয়ে যাচ্ছিল। হয়তো সেই ঝড়ের টানে আমার বাবার নৌকো উত্তর মুখে যেতে যেতে ক্যাপ্টেন পিটার কেরির জাহাজের সামনে পড়েছিল। তাই যদি হয়ে থাকে তাহলে তারপরে আমার বাবার কি হলো? যাই হোক, পিটার কেরির সাক্ষ্যের দ্বারা যদি প্রমাণ করতে পারি কিভাবে কোম্পানির কাগজগুলি বাজারে এসেছিল, তাহলে অন্তত এটা প্রমাণ হবে যে আমার বাবা সেগুলো বেচেননি এবং তিনি যখন সেগুলি সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন তখন কোনো রকম ব্যক্তিগত লাভের উদ্দেশ্য তার ছিল না। ক্যাপ্টেনের সঙ্গে দেখা করার উদ্দেশ্য নিয়েই আমি সাসেক্সে এসেছিলাম, কিন্তু ঠিক তখনই ঘটল তার ভয়ঙ্কর মৃত্যু। তদন্তের যে বিবরণী আমি পড়লাম তাতে এই কেবিনের কথা উল্লেখ করে বলা হয়েছে যে তার জাহাজের পুরনো লগবুকগুলি এই কেবিনেই রক্ষিত আছে। সঙ্গে সঙ্গে মনে হলো 83 আগস্ট মাসে সেই ইউনিকর্নে কি ঘটেছিল তা যদি জানতে পারি তাহলে আমার বাবার রহস্যময় নিয়তির একটা মীমাংসা হয়তো করতে পারবো। রাতে লগবুকগুলো পেতে চেষ্টা করেছিলাম, কিন্তু দরজা খুলতে পারিনি। আজ আবার চেষ্টা করলাম, সফলও হলাম, কিন্তু দেখলাম যে পাতাগুলোতে ওই মাসের হিসেবপত্র লেখা ছিল সেগুলি বই থেকে ছিঁড়ে ফেলা হয়েছে। আর ঠিক সেই মুহূর্তেই বুঝতে পারলাম যে আমি আপনাদের হাতে বন্দি। এই সব? হপকিন্স জিজ্ঞাসা করল। হ্যাঁ, এইসব। বলতে বলতে সে চোখটা ফেরালো। তোমার আর কিছু বলার নেই? সে ইতস্তত করতে লাগলো। না, আর কিছুই নেই। গত রাতের আগে আর কখন এখানে আসোনি? তাহলে এটা কি করে এখানে এলো? নোট বইটা তার সামনে মেলে ধরে হপকিন্স চেঁচিয়ে বলল। নোট বইটার প্রথম পাতায় আছে আমাদের বন্দির নামের আদ্য অক্ষরগুলি, আর তার প্রচ্ছদে আছে রক্তের দাগ। বেচারি একেবারেই ভেঙে পড়ল। দুই হাতে মুখ ঢেকে থরথর করে কাঁপতে লাগলো। আর্ত কণ্ঠে সে বলল, এটা এটা আপনি কোথায় পেলেন? আমি জানতাম না, ভেবেছিলাম হোটেলেই এটা হারিয়ে গিয়েছে। হপকিন্স কঠোর স্বরে বলল, খুব হয়েছে। তোমার আর যা কিছু বলার আছে আদালতেই বলবে। এখন আমার সঙ্গে থানায় চলো। মিস্টার হোমস, আমাকে সাহায্য করতে আপনারা এত দূর ছুটে এসেছেন, সেজন্য আপনার ও আপনার বন্ধুর কাছে আমি কৃতজ্ঞ। যা দেখছি তাতে আপনাদের আসার কোনো দরকার ছিল না। আপনাদের সাহায্য ছাড়াই আমি কেসটাকে এই সফল পরিণতিতে নিয়ে আসতে পারতাম। তবু আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার অন্ত নেই। ব্র্যামব্লেটে হোটেলে আপনার জন্য ঘর রাখা আছে, কাজে এখন আমরা একসঙ্গে হাঁটতে হাঁটতে গ্রামের দিকে যেতে পারি। পরদিন সকালে ফিরবার পথে হোমস জিজ্ঞাসা করল, আচ্ছা ওয়াটসন, এই ব্যাপারে তোমার কি মত? দেখতে পাচ্ছি তুমি খুশি নও। প্রিয় ওয়াটসন, আমি সম্পূর্ণ খুশি। সেই সঙ্গে এও বলি যে স্ট্যানলি হপকিন্সের কর্মপদ্ধতি আমার ভালো লাগেনি। তার কাজে আমি হতাশ হয়েছি। তার কাছ থেকে আরো ভালো কাজ আমি আশা করেছিলাম। সব সময়ই একটা সম্ভবপর বিকল্পের কথা চিন্তা করা আর তদনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা সকলেরই উচিত। অপরাধ তদন্তের এটাই প্রথম বিধি। তাহলে সেই বিকল্পটি কি? তদন্তের যে পথ আমি অনুসরণ করে চলেছি তার ফল কিছুই না হতে পারে, আমি বলতে পারি না, কিন্তু শেষ পর্যন্ত আমি এটাকে দেখব। বেকার স্ট্রিটে বেশ কয়েকখানি চিঠি হোমসের জন্য অপেক্ষা করছিল। তার ভেতর থেকে একটি টেনে নিয়ে খামটা খুলেই সে বিজয় গর্বে হো হো করে হেসে উঠল। চমৎকার ওয়াটসন,
বিকল্প পদ্ধতিটা ভালোই এগিয়েছে। তোমার কাছে টেলিগ্রামের ফর্ম আছে কি? কয়েক লাইন সংবাদ লিখে ফেলো তো। সামনার শপিং এজেন্ট, রেডফ্লিক হাইওয়ে, 3টি লোক পাঠাও। আগামীকাল সকাল 10টায় যেন পৌঁছে যায়। বেসিল, ও অঞ্চলে এটাই আমার নাম। অপরটায় লেখো, ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্স, 46 লর্ড স্ট্রিট, ব্রিটেন। আগামীকাল 9:30 প্রাতরাশে হাজির হও। জরুরি, না আসতে পারলে তার করো। শার্লক হোমস। দেখো ওয়াটসন, এই নারকীয় ঘটনাটি গত 10 দিন যাবৎ আমাকে তাড়া করে ফিরছে। এই সঙ্গে সেটাকে মন থেকে সম্পূর্ণ তাড়িয়ে দিলাম। আমার বিশ্বাস কালই এ ব্যাপারে শেষ কথাটি শুনতে পাবো। ইন্সপেক্টর স্ট্যানলি হপকিন্স নির্দিষ্ট সময়ে কাঁটায় কাঁটায় এসে হাজির হলো। মিসেস হাডসনের তৈরি উৎকৃষ্ট প্রাতরাশ নিয়ে সকলে বসে গেলাম। অর্জিত সাফল্যে তরুণ গোয়েন্দাটির মন মেজাজও ছিল বেশ ভালো। তুমি কি সত্যি মনে করো যে তোমার সমাধানই ঠিক? হোমস প্রশ্ন করল। এর চাইতে সুসম্পূর্ণ কেসের কথা আমি কল্পনাও করতে পারি না। আমার কাছে কিন্তু সমাধানটা চূড়ান্ত বলে মনে হয় না। আপনি আমাকে অবাক করলেন মিস্টার হোমস। এর চাইতে আর বেশি কি আশা করা যায়? তোমার সমাধানের মধ্যে সবকিছুর ব্যাখ্যা পাওয়া যাচ্ছে কি? নিঃসন্দেহে। খোঁজ নিয়ে জেনেছি যুবক নেলিগান ঠিক খুনের দিনটিতেই ব্রামব্লেটেই হোটেলে এসে উঠেছিল। গলফ খেলার অজুহাতেই সে এসেছিল। তার ঘরটা ছিল একতলায়, তাই সে যখন ইচ্ছা বাইরে যেতে পারত। সেদিন রাতে সে উডম্যানস লিতে যায়, পিটার ক্যারিকে ঘরের মধ্যে দেখতে পায়, তার সঙ্গে ঝগড়া করে এবং হারপুন দিয়ে তাকে খুন করে। তারপর নিজে কৃতকর্মে আতঙ্কিত হয়ে ঘর থেকে পালিয়ে যায় এবং সেই সব কোম্পানির কাগজ সম্পর্কে পিটার ক্যারিকে জিজ্ঞাসাবাদ করার জন্য যে নোট বইখানা সঙ্গে করে এনেছিল, পালাবার সময় সেটা ফেলে যায়। আপনি হয়তো লক্ষ্য করেছেন নোট বইয়ের তালিকায় কিছু কিছু ক্ষেত্রে টিক দেওয়া আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তা নেই। যেগুলোতে টিক দেওয়া আছে সেগুলোর হদিশ লন্ডনের বাজারেই পাওয়া গিয়েছিল। সম্ভবত বাকিগুলো তখনও কেরির হেফাজতেই ছিল এবং বাবার পাওনাদারদের প্রতি সুবিচার করার আশায় যুবক নেলিগান সেগুলো উদ্ধার করতে সচেষ্ট ছিল। পালিয়ে যাবার পরে কয়েকদিন সে আর যেতে সাহস করেনি, কিন্তু শেষ পর্যন্ত দরকারি তথ্যাদি সংগ্রহের জন্য সেখানে যেতে সে বাধ্য হয়। এ সবই কি খুব সরল আর স্পষ্ট নয়? হোমস হেসে মাথা নাড়ল। তোমার চিন্তাধারার মধ্যে একটি খুঁত আছে, আর সেটা এই যে তোমার ধারণাটা মূলতই অসম্ভব। কারোর শরীরে একটা হারপুন বিধিয়ে দেবার চেষ্টা কখনো করেছো কি? করনি তো? কি যেন স্যার, এই সব ছোটখাটো জিনিসের উপরেই নজর দিতে হয়। আমার বন্ধু ওয়াটসন তোমাকে বলতে পারবে যে আজ সারাটা সকাল আমি এই অনুশীলনেই কাটিয়েছি। কাজটা সোজা নয়, অত্যন্ত শক্তিশালী অভ্যস্ত হাতের দরকার, কিন্তু এক্ষেত্রে আঘাতটা এতই জোরের সঙ্গে করা হয়েছিল যে অস্ত্রটার মাথা দেওয়ালের ভেতর পর্যন্ত বসে গিয়েছিল। তুমি কি মনে করো যে এই রক্তশূন্য যুবক এরকম ভয়ঙ্কর আঘাত করতে সক্ষম? গভীর রাতে রাম খেতে বসে কালো পিটারের সঙ্গে দোস্তি করবার মতো লোক সে? দুরাত আগে পর্দার ভেতর দিয়ে কি তারই ছায়ামূর্তি দেখা গিয়েছিল? না না হপকিন্স, যাকে আমরা খুঁজছি সে আরো দুর্ধর্ষ অন্য কেউ। হোমসের কথাগুলি শুনতে শুনতে গোয়েন্দা প্রবরের মুখটা ক্রমে লম্বা হয়ে উঠতে লাগল। তার সব আশা ও উচ্চাকাঙ্ক্ষা যেন তারই চারপাশে ধসে পড়ছে। সে রাতে নেলিগান যে উপস্থিত ছিল সে কথাটা তো আপনি অস্বীকার করতে পারেন না মিস্টার হোমস। বইটাই তো তার প্রমাণ। আপনি খুঁত ধরতে পারলেও আমার বিশ্বাস যে সব প্রমাণ আমার হাতে আছে, তা দিয়ে আমি জুরিকে সন্তুষ্ট করতে পারবো। তাছাড়া আমার লোকটিকে তো আমি হাতে পেয়েছি মিস্টার হোমস, কিন্তু আপনার সেই দুর্ধর্ষ লোকটি কোথায়? হোমস গম্ভীরভাবে বলল, মনে হচ্ছে সে সিঁড়ি দিয়ে উঠছে। ওয়াটসন, তোমার রিভলভারটাকে হাতের নাগালের মধ্যে রাখো। উঠে দাঁড়িয়ে এক টুকরো লেখা কাগজ সে পাশে টেবিলে রেখে দিল। বলল, এবার আমরা প্রস্তুত। বাইরে কর্কশ গলায় কিছু কথাবার্তা শোনা গেল। তারপরেই মিসেস হাডসন দরজা খুলে জানালো যে 3টি লোক ক্যাপ্টেন বেসিলের খোঁজ করছে। হোমস বলল, তাদের একে একে পাঠিয়ে দাও।
যে লোকটি প্রথমে ঢুকলো তাকে দেখতে ছোটখাটো একটি শীতের আপেলের মতো, লালচে গাল আর মোটা পাকা জুলপি। হোমস পকেট থেকে একটা চিঠি বের করলো। নাম কি? সে জিজ্ঞাসা করলো। বাই গড, জেমস ল্যাঙ্কেস্টার। আমি দুঃখিত ল্যাঙ্কাস্টার, পদটা পূরণ হয়ে গেছে। যেটুকু কষ্ট স্বীকার করেছো তার জন্য এই আধগিনিটা নাও, পাশের ঘরে চলে যাও আর সেখানেই কয়েক মিনিট অপেক্ষা করো। দ্বিতীয় লোকটি ঢ্যাঙা, শুটকো, চুল লম্বা, গাল বসা। তার নাম হিউ পাট্রিন্স। তাকেও আধগিনি দিয়ে বিদায় করে পাশের ঘরে অপেক্ষা করতে বলা হলো। তৃতীয় আবেদনকারীর চেহারাটা উল্লেখযোগ্য। হিংস্র বুলডগের মতো মুখে এলোমেলো চুল ও দাড়ির জঙ্গল। ঘন মোটা ঝুলে পড়া ভুরুর নিচে দুটো দুগ্ধ সাহসী কালো চোখ জল করছে। সেলাম করে নাবিকের ভঙ্গিতে দাঁড়িয়ে হাতে টুপিটা নাড়তে লাগলো। তোমার নাম? হোমস প্রশ্ন করল। প্যাট্রিক কোয়ান্স। হারপুন চালক? হ্যাঁ স্যার, 26 বার জাহাজে ফেসেছি। ডান্ডিতেও গিয়েছিলি নিশ্চয়ই? হ্যাঁ স্যার। কত মাইনে ছিল? মাসে 8 পাউন্ড। এখনই আবার যেতে পারবে? দরকারি জিনিসপত্র পেলেই হলো। কাগজপত্র সঙ্গে আছে? হ্যাঁ স্যার। পুরনো তেলচিটে কয়েকটি কাগজ পকেট থেকে বের করল। আবার চোখ বুলিয়ে হোমস সেগুলো ফেরত দিল। তোমার মতো লোকই আমরা চাই। পাশের টেবিলে চুক্তিপত্র রয়েছে, ওটা সই করলেই ব্যবস্থা পাকা হয়ে গেল। ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নাবিকটি কলম তুলে নিল। তার ঘাড়ের উপরে ঝুঁকে পড়ে হোমস লোকটির গলার দুপাশ দিয়ে দুটো হাত বাড়িয়ে দিল। বলল, এতেই হবে। ঠন করে ইস্পাতের ঠোকাঠুকির একটা শব্দ হলো। সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ ষাঁড়ের মতো প্রচন্ড গর্জন। পর মুহূর্তে হোমস ও নাবিকটি মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। লোকটার গায়ে এতই অসুরের মতো শক্তি যে হোমস অতীব সুকৌশলে তার কবজিতে হাতকড়া পরিয়ে দেওয়া সত্ত্বেও হপকিন্সও আমি তাকে সাহায্য করতে ছুটে না গেলে সে অচিরেই আমার বন্ধুকে কাবু করে ফেলত। রিভলভারের ঠান্ডা নলটা যখন তার মাথায় চেপে ধরলাম, একমাত্র তখনই সে বুঝতে পারল যে বাধা দেওয়া বৃথা। দড়ি দিয়ে তার গোড়ালি দুটোকে একসঙ্গে বেঁধে হাঁপাতে হাঁপাতে আমরা রনে ক্ষান্ত দিয়ে উঠে দাঁড়ালাম। শার্লক হোমস বলল, আমি ক্ষমা চাইছি হপকিন্স, ডিম পাউরুটিটা নির্ঘাত ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, প্রাতরাশের বাকি পদগুলো তুমি নিশ্চয়ই উপভোগ করবে, কি বলো? হ্যাঁ, তোমার মামলাটা যে শেষ পর্যন্ত একটা সগৌরব পরিণতিতে পৌঁছেছে সেজন্য তো বটে। স্ট্যানলি হপকিন্স বিস্ময়ে হতবাক। মুখ লাল করে শেষ পর্যন্ত কোনো রকমে বলল, কি যে বলবো আমি জানি না মিস্টার হোমস। এখন মনে হচ্ছে গোড়া থেকেই কি বোকামিটাই না করে এসেছি। এখন বুঝতে পারছি আমি ছাত্র আর আপনি আমার গুরু। এ কথা কোনোদিন ভুলবো না। চোখের সামনে সবকিছু দেখেও এখনো বুঝতে পারছি না এ কাজ আপনি করলেন কেমন করে, আর এর অর্থই বাকি। হোমস সকৌতুকে বলল, ঠিক আছে ঠিক আছে, অভিজ্ঞতা থেকেই তো আমরা শিক্ষা লাভ করে থাকি। আর এবারকার মতো তোমার এই শিক্ষা হোক যে বিকল্প ধারণার কথা কখনো ভুলে যাবে না। যুবক নেলিগানকে নিয়ে তুমি এতই ব্যস্ত ছিলে যে পিটার কেরির আসল খুনি প্যাট্রিক কোয়ান্সের কথা তোমার মাথায় আসেনি। দেখুন মিস্টার, আমার প্রতি যে দুর্ব্যবহার করা হয়েছে তা নিয়ে আমি কোনো আপত্তি তুলছি না, কিন্তু আমি চাই যে আপনারা সব জিনিসকে তার আসল নামে ডাকুন। আপনারা বলছেন পিটার কেরিকে আমি ইচ্ছা করে খুন করেছি, কিন্তু আমি বলছি আমি তাকে বাধ্য হয়ে নিহত করেছি। আর আসল তফাৎটা সেখানে। হয়তো আমার কথা আপনার বিশ্বাস করবেন না, হয়তো বা ভাববেন যে আমি একটা গল্প বানিয়ে বলছি। মোটেই তা ভাববো না, তোমার কথা আমরা শুনতে চাই। হোমস বলল, এখনই বলবো? ঈশ্বর জানেন এর প্রতিটি কথাই সত্যি। কালো পিটারকে আমি চিনি। সে যখন তার ছুরি বের করলো তখনই আমি হারপুনটা তার বুকে সাঁ করে বসিয়ে দিলাম, কারণ আমি জানতাম আজ তারই একদিন কি আমারই একদিন। এইভাবেই তার মৃত্যু হয়। আপনারা এটাকে খুন বলতেই পারেন। যাই হোক, বুকে কালো পিটারের ছুরি বিঁধলেও মরতাম,
এখন গলায় ফাঁসির দড়ি পরে মরবো? তুমি এখানে এলে কেমন করে? হোমস জিজ্ঞাসা করল। 83 সালের ঘটনা। সে বছর আগস্ট মাসে পিটার কেরি ছিল সি ইউনিকর্নের মালিক, আর আমি ছিলাম অতিরিক্ত হারপুন চালক। অনুকূল বাতাস ও দক্ষিণের ঝোড়ো হাওয়ার টানে আমরা বরফের দেশ থেকে বাড়ি ফিরছিলাম। এমন সময় বাতাসের টানে ভেসে আসা একটা ছোট্ট নৌকার সঙ্গে দেখা হয়ে গেল। নৌকায় ছিল একটি মাত্র লোক, ডাঙার মানুষ। আমরা তাকে জাহাজে তুলে নিলাম। কেবিনে বসে সে ও ক্যাপ্টেন অনেকক্ষণ ধরে কথাবার্তা বলল। তার সঙ্গে ছিল একটি মাত্র টিনের বাক্স। আমি যতদূর জানি লোকটি একবারও তার নাম বলেননি। আর দ্বিতীয় রাতেই সে উধাও। তার কোনো হদিশই আর পাওয়া গেল না। জানিয়ে দেওয়া হলো, হয় সে নিজেই জাহাজ থেকে লাফিয়ে পড়েছে, না হয়তো ঝোড়ো বাতাসে জাহাজ থেকে ছিটকে জলে পড়ে গেছে। আসলে তার কি হয়েছিল সেটা জানতো শুধু একজন। সেই একজন হলাম আমি। কারণ আমি নিজের চোখেই দেখেছিলাম সেটল্যান্ডের উপকূলে আলো দেখবার 2 দিন আগে মধ্যরাত্রির অন্ধকারে ক্যাপ্টেন তাকে ধাক্কা মেরে রেলিংয়ের উপর দিয়ে ফেলে দিয়েছিল। কথাটা আর কাউকে না জানিয়ে তারপর কি ঘটে জানবার জন্য অপেক্ষা করতে লাগলাম। এই ঘটনার কিছুদিন পরেই পিটার কেরি সমুদ্রে যাওয়া ছেড়ে দিল। আর দীর্ঘ কয়েক বছর পার হবার পরে তবে তার সন্ধান পেলাম। আমি ধরে নিয়েছিলাম যে টিনের বাস্কটার মধ্যে যা ছিল তার জন্য সে ওই কাজটা করেছিল, এবং এখন আমার মুখ বন্ধ রাখার জন্য নিশ্চয়ই সে আমাকে মোটা ঘুষ দিতে পারবে। লন্ডনে তার সঙ্গে দেখা হচ্ছে এরকম একজন নাবিকের কাছ থেকেই তার খোঁজ পাই, এবং টাকা আদায়ের ফিরিকে তার কাছে এসে হাজির হই। প্রথম রাতটা সে বেশ যুক্তিপূর্ণ কথাবার্তা বলল এবং এমন টাকা দিতে রাজি হলো যাতে বাকি জীবনের জন্য আমি সমুদ্র যাত্রার হাত থেকে রেহাই পেতে পারি। ঠিক হলো 2 রাত পরে সব ব্যবস্থা পাকা হবে। সে রাতে পৌঁছে দেখি সে মদে চুর হয়ে আছে, আর মেজাজও তিরিক্ষি। টেবিলে বসলাম, মদ খেলাম, পুরনো দিনের অনেক গালগপ্প হলো। কিন্তু সে যতই মদ টানতে লাগলো ততই তার মুখের দিকে তাকাতে আমার ভয় করতে লাগলো। দেওয়ালের হারপুনটা চোখে পড়ল। মনে হলো নিজে শেষ হওয়ার আগে ওটা আমার কাজে লাগাতে পারি। শেষ পর্যন্ত থুতু ছিটিয়ে গালাগালি করতে করতে সে আমার দিকে এগিয়ে আসলো। তার 2 চোখে খুনের নেশা, হাতে একটা বড় খাপে ঢাকা ছুরি। খাপ থেকে ছুরিটা খোলার সময় আর তাকে দিলাম না, হারপুনটা আমূল বসিয়ে দিলাম তার বুকে। তাকের ওপর টিনের বাক্সটা চোখে পড়ল। ওটার ওপর পিটার কেরির যতটা অধিকার আমারও তাই। এবার বলছি এই গল্পের সবচাইতে অদ্ভুত অংশটা। সবে ঘর থেকে বেরিয়েছি, এমন সময় অন্য একজনের আসার শব্দ শুনতে পেয়ে ঝোপের মধ্যে লুকিয়ে পড়লাম। একটি লোক চুপি চুপি ঘরের ভেতর ঢুকলো এবং ভূত দেখার মতো চিৎকার করে বেরিয়ে এসে যত দ্রুত সম্ভব ছুটতে ছুটতে দৃষ্টিপথের বাইরে চলে গেল। সে কে বা কি জন্য এসেছিল তা আমি বলতে পারবো না। দেখুন, বাক্সটা খুলে দেখলাম, তার মধ্যে টাকা পয়সা কিচ্ছু নেই। আছে কিছু কাগজ যা বিক্রি করবার সাহস আমার ছিল না। কালো পিটারও চলে গেল। একমাত্র সম্বল আমার পুরনো কাজ। কাগজে বিজ্ঞাপন দেখলাম, হারপুন চালক চাই, মোটা মাইনে। এর বেশি কিছু আমি জানি না। আবারও বলছি, কালো পিটারকে যদি মেরে থাকি সেজন্য আইনের উচিত আমাকে ধন্যবাদ দেওয়া, কারণ তাদের একটা সনের দড়ির খরচ আমি বাঁচিয়ে দিয়েছি। উঠে পাইপটা ধরাতে ধরাতে হোমস বলল, খুব পরিষ্কার প্রতিবেদন। হপকিন্স,
আর বিলম্ব না করে তোমার বন্ডিকে যাতে কোনো নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারো সেই চেষ্টা করাই ভালো। এই ঘরটা ঠিক সেল হবার মতো উপযুক্ত নয়। হপকিন্স বলল, মিস্টার হোমস, কেমন করে যে আমার কৃতজ্ঞতা প্রকাশ করব জানি না। এখনো তো বুঝতে পারছি না এ কাজ আপনি করলেন কেমন করে। খুব সহজে, একেবারে শুরু থেকেই সঠিক সূত্রটি ধরতে পারার সৌভাগ্য বলে। এই নোট বইটার কথা যদি আগে জানতাম তাহলে হয়তো তোমার মতোই আমার চিন্তাও ভুল পথেই যেত। কিন্তু আমি যতটুকু শুনেছিলাম তার ছিল একটি পরিণতি: বিস্ময়কর শক্তি, হারপুন চালাবার নৈপুণ্য, রাম ও জল সিলের চামড়া তামাকের পাউচ, তার মধ্যে কড়া তামাক, সবকিছুই এমন একজন নাবিককে নির্দেশ করে যে খুব ভালো তিমি শিকারী। আমার স্থির বিশ্বাস ছিল পাউচের উপর লেখা পি আর সি আদ্য অক্ষর কোনো আকস্মিক যোগাযোগের ফল। সেটা পিটার কেরি নয়, কারণ সে বড় একটা ধূমপান করতো না, আর তার কেবিনে কোনো পাইপও পাওয়া যায়নি। তোমার নিশ্চয়ই মনে আছে আমি জানতে চেয়েছিলাম ঘরে হুইস্কি ও ব্র্যান্ডি ছিল কিনা। তুমি বলেছিলে না। মাটির দেশের কজন বাসিন্দা আছে যারা এইসব পানীয় ফেলে রাম ঢালবে গলায়? হ্যাঁ, লোকটা যে নাবিক সে বিষয়ে আমি নিশ্চিত হলাম। আর তার খোঁজ পেলেন কেমন করে? মাই ডিয়ার স্যার, সমস্যাটা ততক্ষণে বেশ সরল হয়ে উঠেছে। লোকটি যদি নাবিক হয় তাহলে নিশ্চয়ই এমন কোনো নাবিক হবে যে পিটার কেরির সঙ্গে সি ইউনিকর্নে ছিল। আমি যতদূর জানি আর কোনো জাহাজ সে চালায়নি। 3 দিন ধরে ডান্ডিতে তারের পর তার করে শেষ পর্যন্ত 1883 সালে সি ইউনিকর্নের যেসব নাবিক ছিল তাদের নামগুলো জোগাড় করলাম। যখনই হারপুন চালকদের মধ্যে প্যাট্রিক কোয়ান্সের নামটা পেলাম তখনই আমার গবেষণা প্রায় সমাপ্তির মুখে পৌঁছে গেল। মনে মনে ভাবলাম লোকটি হয়তো এখন লন্ডনেই আছে এবং কিছুদিনের জন্য দেশ ছেড়ে চলে যেতেও ইচ্ছুক হবে। সুতরাং কয়েকটা দিন ইস্ট এন্ডে কাটিয়ে একটা উত্তর মেরু অভিযানের পরিকল্পনা খাড়া করলাম। ক্যাপ্টেন বেসিলের অধীনে কাজ করতে ইচ্ছুক হারপুন চালকদের জন্য মোটা মাইনে টোপ ফেললাম, আর তার ফল তো দেখতেই পাচ্ছ। আশ্চর্য! হপকিন্স চেঁচিয়ে উঠল, যত তাড়াতাড়ি সম্ভব যুবক নীলগানকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করো। আমি বলছি, আমার মতে তার কাছে তোমার ক্ষমা চেয়ে নেওয়া উচিত। টিনের বাক্সটা তাকেই ফেরত দিতে হবে। অবশ্য যেসব কোম্পানির কাগজ পিটার কেরি আগেই বিক্রি করে ফেলেছে সেগুলো তো গেছেই। ওই গাড়ি এসে গেছে। হপকিন্স, তোমার লোককে নিয়ে চলে যাও। বিচারের সময় যদি আমাদের দরকার হয় তখন আমার ও ওয়াটসনের ঠিকানা হবে নরওয়ের কোনো এক স্থান। বিস্তারিত বিবরণ পরে লিখে পাঠাবো। দি বং টেলসে আজ শুনলেন স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস কাহিনী ব্ল্যাক পিটার। শার্লক হোমসের চরিত্রে অয়ন, হপকিন্স, তানজুন, নেলিগান, অভিষেক, প্যাট্রিন্স, বিক্রম। গল্পের নাট্যরূপ, ধ্বনি পরিকল্পনা এবং পর্ব পরিচালনায় অয়ন। পোস্টার ডিজাইন জটায়ু ক্রিয়েশনস। শেষ হল স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস কাহিনী ব্ল্যাক পিটার। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে দি বং টেলস।